হ্যাঁ অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। আমরা এগুলি তো বলতে পারিনি আমাদের ভয়ে। হসপিটালের দরজার সামনে পড়েছিল। আমার মেয়েরা সন্তানরা বাবা হারা হয়েছে, আমি স্বামী হারা হয়েছে, আমার শাশুড়ি হারা হয়েছে। আমি শহীদ মোহাম্মদ ইসমাইল হোসেনের বড় মেয়ে। আমার ছোট আর একটা বোন আছে, একটা ভাই আছে। আমার ভাইটা ছোট আর কি। আমাদের ফ্যামিলিতে ইনকামের আমার আব্বুই একমাত্র মানুষ ছিল। উনি অটোরিকশা চালাইতো। তো বৃহস্পতিবারে গেছিল গাড়িতে, যাওয়ার পরে আইসা পড়ছে ভয় আর কি, যে আন্দোলন হইতেছে, বাসা আইসা পড়ছে। আমি কইছি ঠিক আছে আমাদের যাওয়ানোর দরকার নাই। বলছে ঠিক আছে যাব না। তো শুক্রবার আসর নামাজ পড়ে আমার টুবিটা নিয়ে গেছে। আমার বলতেছে, আমি কইতেছি আমি নামাজ পড়বো। তুমি নামাজ পড়ো, আমি আসতেছি। নামাজ পড়ে সে দাঁড়ায় রয়েছে। আমার ছেলেবার নামাজ পড়ে বাড়ি আসছে। বলছে আব্বু বাসায় যাবা না? কইছে তুমি যাও, আমি আসতেছি। এই কথা বললে গেছে, আর আসে নাই। আমার আম্মুকে আশেপাশের ছেলেরা আইসা 2-3 জন আমার ভাইরে আইসা বলতেছে, আমার আম্মু নামাজ পড়তেছিল রুমে, যে তোর আব্বু বাসায় নাই। তো আমার ভাই বলতেছে না, আব্বু তো বাসায় নাই। ওর বলতেছে ওইখানে কে যেন গুলি খেয়ে পড়ে রয়েছে, তোর আব্বুর মতো দেখা যায়। আমার ভাই রুইনার সাথে সাথে সেন্সলেস হয়ে গেছে। আমার মনে হয় আধা ঘন্টা 1 ঘন্টা পরে চেঞ্জ আসছে নাকি, আমি বলতে পারি না। বলার পরেই দেখি আমাদের খাটের ভিতরে শোয়াই রাখছে। আর এই রক্ত কাকে বলে, এই মাথার এই সাইডে তারা গুলি করছে, এই সাইড গেছে গায়ে অন্য শোয়াইছে। পরে রক্ত তোষক যা জিম সব বইরে গেছে। সারাদিন আমার আম্মুর সাথে কথা হয়নি। এর আগের দিন দুপুরবেলা কথা হয়েছে। তো বাড়িতে ফোন দিছে। বাড়িতে ফোন দেওয়ার পরে আমার চাচু কলটা ধরছে, ধইরা বলতেছে সানজিদা কিছু তো হয় না, তুমি টেনশন করো না। তো আমি যখন আমার চাচু কান্না করতেছে তখনই বুঝতেছি যে আশেপাশে মানুষের কান্না শুই না, যে অবশ্যই হয়তো বা কিছু একটা হয়েছে। তো ফোন দিতেছে, আম্মু ধরে নেই। পরে পাশের রুমের একটা আন্টি ফোন ধরছে, ধরে আমার কাছে না, আমার শ্বশুরবাড়ির একজনের কাছে বলতেছে যে এরকম এরকম ওর আব্বু তো গুলি লেগে মারা গেছে। তো তখন আমি শুই নাই, সাথে সাথে সেন্সলেস হয়ে গেছে আর কি। তো ওনারা আইসা পানি টানি ঢাইলা করছে। তো সবাই বলতেছে যে ঢাকা মেডিকেল নিবার লাগে। তো এই সময় তো ঢাকা মেডিকেল নেওয়ার মতন সিচুয়েশন নাই। হেরাই দরাদরি করে আনছে, হ্যানতে হ্যান কোনো গাড়ি টাড়ি কিছু নেই। আর যেমন জায়গায় মরছে, হেরা লাস্টটা বেলে হসপিটালের ভিতরে নিতে চাইছিল, বিজিবি দেয় নাই নিতে। যেমন গুলি করছে সেরা বলছে যে সাথে সাথে পয়লা মারা গেছে, কারণ দেখছে ভালো মানুষ গেছে নামাজ পড়ে দেখতে, সে মানুষ আর লাশে ফিরে আসছে। কেমন দেখছে আর না দেখে আমরা কেউই। আমার আব্বু মূলত ডেল্টা হসপিটালের সামনে, রামপুরা হাতির জেলার ওইখানে ডেল্টা হসপিটাল আছে। ওইখানে আপনার মাথার মধ্যে গুলি লাইগা মাথার মগজটা একদম বের হয়ে গেছে। যে বাহির থেকে যে মগজটা বের হয়ে গেছে ওইটাও বোঝা যাইতেছিল আর কি। তো আরেকজন নাকি শুনছে যে হাত দিয়ে মগজটা একটু ভিতরে ঢুকাই দিছে, যেহেতু এটা বের হয়ে আছে, দেখতে তো খারাপ লাগতেছে। তো ওইটা ভিতরে ঢুকাই দিছিল। পরে আমার বাবার পরে গোসলের সময় দেখা গেছে যে হাত পাও অনেক দূর ছিলে গেছিল আর কি। হসপিটালের দরজার সামনে পড়েছিল, দরজাটা খুললে ভিতরে হসপিটাল, ওইরকম একটা জায়গায়। একটা সরকার যদি একটা মানুষকে এমন করে মারে, মানুষের আমার মেয়েরা সন্তানরা বাবা হারা হয়েছে, আমি স্বামী হারা হয়েছে, আমার শাশুড়ি ছেলে হারা হয়েছে, আমাদের সংসার টানে চলা অনেক কষ্ট। এমন অবস্থা ছিল যে এখান থেকে যে লাশটা নিয়ে যাবো ওরকমও কোনো পরিস্থিতি নেই। আমার আম্মুদের থেকে শুনছি যে
মানে অনেক জায়গায় নাকি লাশের গাড়ি আটকাইছে, তো মিথ্যা কথা বলে নিয়ে যাওয়া লাগছে যে অ্যাক্সিডেন্ট হয়েছে, গুলি করার কথা বললে নাকি নিতে দিবে না। তো যেটা হয়েছে আমরা লাশ নিতে যে গেছি, আমরা সারা পথে ওই অনেক ভয় করে নিছি। 5-6 জায়গা আমাদের আটকাইছে, আটকাইয়া তারপর লাশ করছে, দেখছে। আমরা দন্তে বেটার লাইফের একবারে মাথা সহ বেটা এই পাশ তো ছিল না, পরে বেটার লাইফে নিয়ে গেছি বাসার তাই না। আনার পরে বেটার লাইফে নিয়ে পরে বেটার লাইফে হেরা সব চাদর দিয়া 2-3টা গামছা নিচে দিয়া পরে বড় কইরা পরে হেরা আটকাই দিছে আর কি, যাতে রক্ত আসতে আছে। একবার কবরে শোয়ানোর পরও রক্ত আসছে, এত রক্ত পড়ছে চিনি। পরে হেরা ওই মুখে আটকাই দিছে, হ্যানতে মেরাই দিয়ে নেওয়ার পরে বিজিবি আমরা আটকাই রাখছে প্রায় আধা ঘন্টার মতন। যে আপনার পর আমরা বলছি যে কদমতলায় রিক্সা লয়ে গেছিল, তো হ্যানে যাই অ্যাক্সিডেন্ট হয়েছে, হ্যানে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। আমরা এগুলি তো বলতে পারিনি, আমাদের ভয়। তারপরে আবার এই গাউসিয়া পাহাড়নের আগে একবার ধরছে, 7-8 জায়গায় আমাদের ধরছে। উনি পারফিউম এত পছন্দ করতো যে যেখানে যাইতো গাড়িতে যাওয়ার আগে পারফিউম দিয়ে যাইতো। তো আম্মু সবসময় বলতো তুমি গাড়িতে যাইতেছো, পারফিউমের গ্রাম তো চলে যাবে, এটা দেওয়ার দরকার কি। তো যখন আম্মু রুমে না থাকতো, আম্মু যদি কিছু বলে এই ভয়ে, যখন আম্মু রুমে না থাকতো তখন দিয়ে ফেলতো। যখন রাত্রে এসে গোসল করার পরে পারফিউম দিয়ে, শরীরে লসদ দিয়ে তারপর আবার বাহিরে যাইতো। মানে আমার আব্বু পারফিউম, ঘড়ি একটু সুন্দরভাবে থাকতে, গুছানোভাবে থাকতে খুব পছন্দ করতো আমার আব্বু। কিন্তু আমার অনেক সময় সব সময় কল দিয়ে বলতো আম্মু তোমার কি লাগবো আমার বইলো, কিন্তু আবু তো এখন আর নাই, কাকে বলবো, তারপরে বলার মতো নাই। আমার আম্মু একা, মা যদি কষ্ট থাকে আব্বুর কাছে শেয়ার করতাম সব সময়, কিন্তু এখন তার আম্মুর কাছে শেয়ার করে না, আম্মু কষ্ট পাইবো। এটা আমার বিয়া যেদিন হয়েছে সেদিন আমার কাকা মালয়েশিয়াতে আনছিল, আইনা ওরা হাতে দিছে। এই গড়িটা সব সময় ওর পছন্দ ছিল। গড়িটা আমি একদিন বলি যে গড়িটা ফিনটা তুমি মরবো, মরার বেলা তোমার গড়িটা দিয়ে দিন। কই ঠিক আছে, এটা আমার দিয়ে দিও। অনেক পছন্দ ছিল এই গড়িটা, বুঝছেন। গড়িটা সব সময় পরে রাখতো, যেদিন মরবো সেদিনও পরে নামাজ পড়ে আইসা খুললে, অথচ গেছে। যদি গড়ির ফিনতে থাকতো তো গড়ি আর দেখা যেত না, বুঝছেন। এটা মনে স্মৃতি থাকবে দেখে গড়িটা রেখে গেছে। আমার ছেলের বয়স 14 বছর। মাদ্রাসায় পড়তো, মাদ্রাসাতে নিয়ে আসছি। মাদ্রাসায় পড়াশোনা তো আমার চালাবের মতন সমর্থন নাই। আমি একটা মোবাইলের কাজ শিখতে দিছি, আর অনেক স্কুলে ভর্তি করামো আর কি। তো এটাই সরকারের কাছে আমাদের দাবি যে আমাদের ন্যায্য বিচার চাই। আর আমাদের ফ্যামিলির পাশে যে সরকার দাঁড়ায়, আমার তো আর ইনকামের মানুষ নেই, আমার 2টা মেয়ে বড়, আমার ছেলেটা শুরু, যাতে আমার ছেলের একটা ব্যবস্থা সরকার করিয়া দেয়। আমার মেয়ে আছে শিক্ষিত, আমার মেয়ের যদি একটা চাকরি টাকরি দিয়ে দেয়, আমরা যাতে আমার ফ্যামিলি যাতে দেখে আমার মেয়ে আর কি। এটা সরকারের কাছে দাবি। আমার মতো অন্য কোনো মেয়ে জানি তার বাবা হারা না হয়, তার স্ত্রী। আমার ভাই ছোট, আমার ভাইয়ের মতো আর কেউ জানি এরকম বাবা হারা না হয়। আমি সুস্থ বিচার চাই সবার কাছ থেকে। আমরা আমার বাবা সহ যারা যারা আরো শহীদ হয়েছে তাদেরকে যাতে বিচারের আয়তায় আনা হয় এবং কঠোরতর শাস্তি দেওয়া হয়, আমাদের এটাই দাবি। এবং আমার ছোট একটা ভাই আছে, যাতে আমার আম্মু একা, আমাদের ইনকামের আর কোনো মানুষ নাই, যাতে আমাদের ফ্যামিলিটাকে দেখা হয়। এখন আমার ভাই তো ইনকাম করতে পারবে না। সরকারের কাছে এটা আবেদন আমাদের, যে দ্রুত বিচার চায় আর শহীদের মর্যাদা আমাদেরকে দেয়। আমার স্বামী যে গ্রামে একটা শহীদ কোনো স্মৃতি করে দেয় আর কি, যাতে একটা মাদ্রাসা বা একটা মসজিদ আজীবন যে থাকে, যে এটা শহীদ ইসমাইলের বুঝছেন। এটাই সরকারের কাছে আমাদের দাবি।